প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বৈশ্বিক মহামারীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট ইন সাউথ এশিয়া কোর্সের নবম অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি আমাদের আলোচ্য হিসেবে থাকবে সেটা হচ্ছে কজেস অফ পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইন নেপাল, অর্থাৎ নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার যে কারণগুলো রয়েছে সেই কারণগুলোই আমাদের আলোচ্য প্রতিপাদ্য হিসেবে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে একটু আলোচনার দিকে মনোনিবেশ করি। প্রথমে আমরা নেপাল সম্পর্কে একটু জানব। নেপাল দক্ষিণ এশিয়ার একটি অন্যতম রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমাদের বাংলাদেশ থেকে একেবারেই কাছে একটি প্রতিবেশী একটি রাষ্ট্র বলা যায়। হিমালয়ের কন্যাও বলা যায় নেপালকে। যাই হোক, এই নেপাল আমরা এখানে দেখছি, নেপালের এক পাশে রয়েছে এশিয়ার পরাশক্তি খ্যাত ইন্ডিয়া, নব্য পরাশক্তি খ্যাত ইন্ডিয়া, আর অন্য পাশে রয়েছে চায়না, আর মাঝখানে অনেকটা শুরু হয়ে নেপাল। নেপালের আয়তন হচ্ছে 1,47,182 বর্গ কিলোমিটার, অনেকটা বাংলাদেশের একেবারেই কাছাকাছি আয়তনের একটা রাষ্ট্র। নেপাল 1768 সাল থেকেই রাজতন্ত্র তান্ত্রিকভাবে শাসন হয়ে আসছে। 2008 সালে 28 মে প্রথম রাজতন্ত্রের উচ্ছেদ হয়, বিলোপ হয়, গণতন্ত্রের দিকে অগ্রযাত্রা আসে। যাই হোক, নেপাল সম্পর্কে আমাদের এই কনসেপ্ট। আর নেপালের জনসংখ্যার 90% হচ্ছে হিন্দু, আর 2% মুসলিম, আর 3%-এর একটু বেশি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। তারপর আমরা এখানে একটু নেপাল সম্পর্কে এখানে একটু দেখে নিতে পারি। দ্য কিংডম অফ নেপাল, অলসো নোন অ্যাজ দি কিংডম অফ গোর্খা। গোর্খা হিসেবে, রাজ্য হিসেবে এটা পরিচিত। গোর্খা এম্পায়ার বা গোর্খা হিসেবে, সাম্রাজ্য হিসেবে এটা পরিচিত। নেপাল অর আসল হিন্দুস্তান, নেপালকে অন্য একটি নাম হচ্ছে রিয়েল হিন্দুস্তান হিসেবে পরিচিত। Hindustan was a Hindu kingdom on the Indian subcontinent formed in 1768. 1768 সালে প্রথম নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় বাই দি ইউনিফিকেশনস অফ নেপাল, ফাউন্ডেড বাই কিং পৃথিবী নারায়ণ শাহ। পৃথিবী নারায়ণ শাহ নামক ব্যক্তি প্রথম নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। গোর্খালি monarch of Rajput origin from medieval India, মধ্য ভারতীয় রাজপুত বংশের এই বংশোদ্ভূত পৃথিবী নারায়ণ শাহ প্রথম নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। ইট এক্সিস্টেড ফর 240 years until the evolution of Nepalese monarchy in 2008. 2008 সালে নেপালে রাজতন্ত্রের বিলোপের আগ পর্যন্ত এই রাজবংশ প্রায় 240 বছর নেপাল শাসন করে। ডিউরিং দিস পিরিয়ড, ওই সময়ে নেপাল ওয়াজ ফর্মালি আন্ডার দি রুল অফ শাহ ডাইনেস্টি। শাহ ডাইনেস্টি রাজতন্ত্রের অধীনে ছিল, which exercised varied degrees of power during the kingdom's existence. রাজতন্ত্রে যখন ছিল তখন তারা রাজারা বিভিন্ন ধরনের ক্ষমতার অপচর্চা করেছে। এগুলো রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেখানে রয়েছে ওখানে এই কার্যকলাপগুলো স্বাভাবিকভাবেই থাকে। শিক্ষার্থীরা, এই হলো নেপালের সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানলাম। এরপরে আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ পলিটিক্যাল ইনস্টেবিলিটি। রাজনৈতিক অস্থিতিশীলতা কি? রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত। তাহলে আমরা একটু মনোনিবেশ করি আসলে এই রাজনৈতিক অস্থিতিশীলতাটা কি। পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দি প্রসেস হোয়ার বাই the political life or atmosphere of country or nation suddenly change
or fail. যখন একটা দেশের রাজনৈতিক পরিবেশ বা রাজনৈতিক অবস্থা হঠাৎ করে পরিবর্তন হয় অথবা ব্যর্থ হয়ে যায়, তখন তাকে রাজনৈতিক অস্থিতিশীলতা বলে। When the political situation of a state or region is not certain because it has a high possibility of changing or getting disrupted. যখন বিশৃঙ্খলা তৈরি হয় বা শান্তির পরিপন্থী কোনো কিছু তৈরি হয়, দেন উই সে দেয়ার ইজ পলিটিক্যাল ইনস্টেবিলিটি, তখন আমরা এটাকে রাজনৈতিক অস্থিতিশীলতা হিসেবে বলি ইন দ্যাট স্টেট অর রিজন, ওই অঞ্চল। In common knowledge that political instability retards the development and progress of a country. রাজনৈতিক অস্থিতিশীলতা একটা রাষ্ট্রের জন্য একটা বাধাগ্রস্ত হিসেবে, প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। ইন অর্ডার ফর এ কান্ট্রি টু ডেভেলপ অ্যান্ড মুভ ফরওয়ার্ড, একটা রাষ্ট্রের উন্নয়ন এবং অগ্রগতির জন্য দেয়ার শুড বি এ স্টেবল পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, একটি রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ একটি রাজনৈতিক পরিবেশ, স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ খুবই দরকার একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য। তাহলে আমরা জানলাম যে রাজনৈতিক অস্থিতিশীলতা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটা দেশের রাজনৈতিক যে পরিবেশ সেটা বিনষ্ট হয়ে যায় অথবা ব্যর্থ হয়ে যায়, অথবা রাজনৈতিক যে স্থিতিশীলতা রয়েছে সেটা যে কোনো সময় অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়, আনসার্টেনিটির মধ্যে পড়ে যায়, তখন তাকে রাজনৈতিক অস্থিতিশীলতা হিসেবে আখ্যায়িত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে পিকচারটা আমরা দেখছি সেটা হচ্ছে একটি পলিটিক্যাল ইনস্টেবিলিটির পিকচার। এগুলোর সাথে আমরা পরিচিত, আমাদের দক্ষিণ এশীয় প্রত্যেকটি রাষ্ট্রে বা প্রত্যেকটি রাষ্ট্রের জনগণ এই ধরনের চিত্রের সাথে পরিচিত। এটা জ্বালাও পোড়াও ওরকম একটা আন্দোলনের হয়তো ইমেজ, নেপালের মশাল মিছিলের ইমেজ। কজেস অফ পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইন নেপাল। নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার যে কারণগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু মনোনিবেশ করবো এখন। স্যালাইন কজেস, প্রধান যে কারণগুলো আছে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য, সেই কারণগুলো আমরা প্রথমেই একটু দেখে নিই। কি কি কারণে একটা রাষ্ট্রে বা নেপালে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে বা অতীতে করেছে। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে পভার্টি, দারিদ্রতা, এটা একেবারে কমন বিষয়। তারপরে ডিক্টেটরশিপ ওরিয়েন্টেশন, অর্থাৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, রাষ্ট্র পরিচালনা করে, তারা যদি স্বৈরতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে জনগণকে দেখে, স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করে। তারপরে যেটা দেখছি সেটা হচ্ছে রুল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ভূমিকা। ইন্ডিয়া নেপালের একেবারে কাছের প্রতিবেশী, অনেক দিক থেকে ইন্ডিয়ার সাথে নেপালের একটা থাকলেও, সুসম্পর্ক থাকলেও, তারা রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে, অর্থাৎ নেপালের রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে তারা অনেকটা বলতে গেলে একজন কার্যকর বন্ধুর ভূমিকা অবতীর্ণ হতে পারেনি। তারপরে যেটা দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স, যে কোনো রাষ্ট্রের, বিশেষ করে উন্নয়নশীল রাষ্ট্রের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বা রাজনৈতিক সংকটের জন্য উন্নত রাষ্ট্রের বা ইন্টারন্যাশনাল যে পলিটিক্স আছে সেটা অনেক দায়ী থাকে, অনেক ক্ষেত্রে দায়ী হয়। গ্যাপ বিটুইন এলিট অ্যান্ড মাস, যদি একটা রাষ্ট্র যারা উচ্চ শ্রেণী আছে তাদের সাথে এবং যারা সাধারণ জনগণ আছে তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি থেকে যায়, একটা গ্যাপ থেকে যায়, দূরত্ব থাকে, তখন রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়। ল্যাক অফ ট্রাস্ট টু ন্যাশনাল লিডারশিপ, জাতীয় নেতৃত্বের প্রতি আস্থার অভাব। অ্যাবসেন্স অফ ডেমোক্রেটিক কালচার, গণতান্ত্রিক সংস্কৃতির অনুপস্থিতি। কাস্ট সিস্টেম, বর্ণভেদ প্রথা। ডিমান্ড অফ অটোনমি, স্বায়ত্তশাসনের যে দাবি সেটা। মায়োস্টেটাম, মাওবাদী বা সমাজতান্ত্রিক পদক্ষেপ বা প্রচেষ্টা। মিলিটারি ইন্টারভেনশন ইন পলিটিক্স, সেনাবাহিনীর হস্তক্ষেপ রাজনীতিতে। পলিশন ইন পলিটিক্স, এবং জোটবদ্ধ হওয়ার যে সংস্কৃতি রাজনীতিতে। আমরা তাহলে প্রধানত 12টি কারণ অস্থিতিশীলতার পেছনে, নেপালের অস্থিতিশীলতার জন্য পেয়েছি। আরো বিশদ আলোচনার জন্য আমরা একটু সামনের দিকে যাই। প্রথমে যেই কারণটি নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আমরা ক্লারিফাই করেছি সেটা হচ্ছে পভার্টি বা দরিদ্রতা। এই দারিদ্র যে কোনো রাষ্ট্রের
অস্থিতিশীলতার জন্য একটা প্রধান কারণ হিসেবে আখ্যায়িত করা হয়। আমরা এখানে একটা পরিসংখ্যান দেখলে আমাদের কাছে আরো একটু স্পষ্ট হবে। আমরা এখানে দেখছি যে 1995-96 সনে আরবান এরিয়া এবং রুরাল এরিয়ার দারিদ্র্যের যে হার, সেটা আরবান এরিয়া ছিল 21%, রুরাল এরিয়া ছিল 43%। 1995-96 সাল 2003-04 সেটা কমে রুরাল এরিয়ার মধ্যে 34% হয়েছে। সর্বশেষ 1995 যে পভার্টি এই অবস্থায় আছে। আবার পভার্টি গ্যাপ যদি বিচার করি, সেটা আবার এখানে একটা পরিসংখ্যান আমরা দেখছি। যাই হোক, এছাড়া 2014 সালে আমরা একটা পরিসংখ্যান পেয়েছি, মানব সম্পদ উন্নয়নের প্রতিবেদন। মানব সম্পদ উন্নয়নের উপর যে প্রতিবেদন আসছে, সেই প্রতিবেদনে 187 রাষ্ট্রের উপর সমীক্ষা চালিয়েছে। মানব উন্নয়ন সূচকে নেপালের অবস্থান ছিল 145তম। তার মানে একেবারেই শেষের দিকে মানব উন্নয়নের যে রিপোর্ট, সেই রিপোর্টে তাদের অবস্থান। এবং বলতে গেলে নেপালে অন অ্যান অ্যাভারেজে 40%-এর বেশি মানুষ দরিদ্র সীমার মধ্যে বসবাস করে। এই দারিদ্র্যের কারণেই ওখানে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে। যে রাষ্ট্রগুলো দারিদ্র্যের যে কষাঘাত সেটা করতে পেরেছে, সেটা সামলাতে পেরেছে, সেটা রিকভার করতে পেরেছে, ওই রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা অনেকটা উপশম হয়েছে, অনেকটা কমে আসছে। যাই হোক, এরপরে আমরা একজন নেপালি শাসক জ্ঞানেন্দ্র, উনি নেপালের একজন রাজা, ওনার ছবি আমি দেখানোর চেষ্টা করেছি। ডিক্টেটরশিপ ওরিয়েন্টেশন, অর্থাৎ শাসকরা যে স্বৈরতান্ত্রিক যে দৃষ্টিকোণ, সেই স্বৈরতান্ত্রিক দৃষ্টিকোণের কারণে শাসক যখন ফ্লেক্সিবল হয় না, শাসক যখন নমনীয় হয় না, গণতান্ত্রিক হয় না, জনগণের দুঃখ কষ্ট বুঝে না, জনগণের কাছে শাসক তার সিদ্ধান্তগুলো চাপিয়ে দেয়, সেটা জনগণের ভালো লাগুক বা না লাগুক, রাষ্ট্রীয় সিদ্ধান্ত বা রাজকীয় সিদ্ধান্ত যখন চাপিয়ে দেয়, তখন সাধারণ মানুষ বিগড়ে যায়, সাধারণ মানুষ আন্দোলন মুখর হয়। যাই হোক, তাহলে আমরা একটু যাই এখানে যে ইয়া সম্পর্কে আসছে, তাই নেপালের শাসকদের যে ডিক্টেটরশিপ ওরিয়েন্টেশন, সে সম্পর্কে আমরা একটু জানি নি। দ্য কিং অফ নেপাল, ট্রেডিশনালি নোন অ্যাজ মহারাজা, নেপালের রাজাকে অন্য নামে ডাকা হয় মহারাজা হিসেবে, গ্রেট কিং অফ কিং, রাজাদের রাজা। ইট ক্যান অলসো বি ট্রান্সলেটেড অ্যাজ সভরেন এম্পারার, সার্বভৌমত্বের সম্রাট হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। নেপালস হেড অফ স্টেট অ্যাজ monarch from 1768 to 2008। আমরা এই আলোচনাটা একটু আগেই করেছি যে 1768 থেকে 2008 পর্যন্ত দীর্ঘ প্রায় 240 বছর নেপালে শাহ ডাইনেস্টি ছিল, রাজবংশ শাসন করেছে। He served as the head of Nepalese monarchy, রাজতন্ত্রের প্রধান হিসেবে তারা শাসন করেছে শাহ ডাইনেস্টি। The monarchy was abolished on 28 May 2008 by First Constituent Assembly। প্রথম গণপরিষদের মাধ্যমে 2008 সালের 28 মে রাজতন্ত্রের বিলোপ হয়। দ্য সাবন্যাশনাল মনার্কিস ইন মোস্টাং, এই সমস্ত এলাকায় তাদের সাবন্যাশনাল মনার্কি রয়েছে, এই এলাকাগুলোতে was also abolished in অক্টোবর মাসে আবার এগুলো বিলোপ সাধন করে। যাই হোক, আমরা জানলাম যে নেপালের যে রাজাদের স্বৈরতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি, সেটা খুব সহজেই করা যাচ্ছে, বোঝা যাচ্ছে। একটা পরিসংখ্যান দিলে আর একটু বুঝতে সহজ হবে। 1959 সালে নেপালে সর্বদলীয় নির্বাচন হয়, সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করে। সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসছে তারা মাত্র 21 মাস ক্ষমতায় ছিল। তৎকালীন মহারাজা মহেন্দ্র গণতান্ত্রিক যে সরকার, সেটাকে হটিয়ে সমস্ত ক্ষমতা আবার কুক্ষিগত করে। এভাবে পরবর্তীতে যারা ক্ষমতায় আসছে, আমরা দেখছি 1991 নির্বাচনে যারা আসছে তাদেরকেও হটিয়ে রাজা ক্ষমতা দখল করেছে।
সর্বশেষ 2006 সালের 21শে এপ্রিল জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রেও জ্ঞানেন্দ্র অনেক বেশি গড়িমসির আশ্রয় নিয়েছে। যাই হোক, তাহলে সার্বিক বিচারে নেপালের যারা শাসক হিসেবে ছিলেন, এই যে শাহ ডাইনেস্টি, শাহ রাজবংশ, তারা অনেকটা স্বৈরতান্ত্রিকতার সাথে স্বৈরতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, যার কারণে সাধারণ জনগণ বা প্রজারা আন্দোলনমুখ হয়েছে। এটা নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য একটা অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা। এখানে শিক্ষার্থীরা এখানে যে ইমেজটা দেখছি আমরা, এটা হচ্ছে কিছু বিদ্রোহীর ইমেজ। সম্ভবত এটা মাওয়িস্ট যারা, মাওপন্থী যারা আছে নেপালের মধ্যে, যারা চায়নাপন্থী আছে, মাও সেতুং এর অনুসারী যারা আছেন, তারা, তাদের ছবি মাওয়িস্ট অ্যাটেম্প্ট। শিক্ষার্থীরা এই মাওয়িস্ট অ্যাটেম্প্ট বা মাওপন্থীদের কারণেও নেপালে রাজনৈতিক অস্থিতিশীলতা রয়েছে বা অস্থিতিশীলতা বিরাজ করছে, বা নেপালের রাজনৈতিক স্থিতিশীলতার পথে একটি অন্যতম অন্তরায় হচ্ছে মাওবাদী। কেন মাওবাদীর এক অন্যতম অন্তরায়? প্রথমত আমরা জানি 1996 সালে নেপালে একটি পিপলস ওয়ার হয়, বা জনযুদ্ধ যাকে বলা হয়। সেই যুদ্ধে প্রায় 13,000 মানুষ প্রাণ হারায়। তাদেরকে নেতৃত্ব দিয়েছিল, অর্থাৎ মাওপন্থী সমাজতান্ত্রিক ওই দলকে নেতৃত্ব দিয়েছিল প্রচন্ড। উনি বিশ্বাস করতেন যে রাজবংশের বিরুদ্ধে বা রাজার বিরুদ্ধে, নেপালের রাজার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন করে নির্বাচনের মাধ্যমে তাদেরকে ক্ষমতার গদি থেকে সরানো সম্ভব নয়। জনযুদ্ধের মাধ্যমে যারা শাসক আছে তাদেরকে হটানো সম্ভব হবে। সেই আদর্শকে ধারণ করে নেপালের একটা বৃহৎ জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং গুপ্ত হত্যা করেছে, গেরিলা আক্রমণ করেছে। ফলশ্রুতিতে এই সমস্ত কারণে যে মাওবাদী যে আক্রমণ, এই মাওবাদী আক্রমণে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আমাদের সামনে নেপালের রাজনৈতিক স্থিতিশীলতার অন্তরায় হিসেবে আসছে, সেটা হচ্ছে ডিমান্ড অফ অটোনমি, অর্থাৎ স্বায়ত্তশাসনের যে দাবি সেটা অস্বীকার করা। অর্থাৎ স্বায়ত্তশাসন বা স্বশাসন, নিজেকে শাসন করার যে প্রক্রিয়া বা যে পদ্ধতি, সেটাকে অস্বীকার করা, সিস্টেমকে, প্রথাকে অস্বীকার করা। আমরা এখানে আমরা দেখছি এই নেপালের মানচিত্র, এই নেপালের মানচিত্রের মধ্যে আমরা দেখছি যে 4টি হাত, মুষ্টিবদ্ধ হাত রয়েছে। এই হাতের মাধ্যমে হাতের রূপায়ণে, হাতের প্রতীকী অর্থে হাতের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি বিভিন্ন জাতিগোষ্ঠী, নেপালে গোর্খা আছে বা অন্যান্য যে রাজপুত বংশ আছে, অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে, সেই জাতিগোষ্ঠী তাদের স্বাধিকারের জন্য, স্বায়ত্তশাসনের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করে যাচ্ছে। কিন্তু নেপাল সরকার বা নেপালের রাজা মহারাজা তাদেরকে সেই স্বায়ত্তশাসন কখনো দিচ্ছে না। দিলেও সেটা খুবই নিয়ন্ত্রিত, একেবারে সীমিত আকারে স্বায়ত্তশাসন দিয়েছে। ফলশ্রুতিতে ওই অঞ্চলগুলোতে তারা রাজার বিরুদ্ধে সংগ্রাম করেছে, রাজার বিরুদ্ধে অবরোধ করেছে, বন্ধ ডেকেছে, রাষ্ট্রীয় যে শক্তি সেগুলোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই সমস্ত কারণে যে স্বায়ত্তশাসনের যে বিষয়টা, সেটা বরাবরই যেহেতু উপেক্ষিত ছিল নেপালে, এগুলোর কারণে নেপালে স্থিতিশীলতা হচ্ছে না, প্রতিষ্ঠা হচ্ছে না। এরপরে যেটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে রুল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ভূমিকা। নেপাল কেন, দক্ষিণ এশীয় প্রত্যেকটি রাষ্ট্রের রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে ইন্ডিয়ার একটা প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, নেপাল, ভুটান বা মালদ্বীপ, ইভেন বলা হয়ে থাকে আমাদের বাংলাদেশের রাজনীতিতেও ইন্ডিয়ার একটা ভূমিকা রয়েছে। যাই হোক, ইন্ডিয়া এই প্রতিবেশীদের সাথে যে ইন্ডিয়ার যে ভূমিকা প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনীতিতে, সেটা নেপালের ক্ষেত্রেও যথারীতি ইন্ডিয়া যে ভূমিকা রাখে সেই ভূমিকার ঊর্ধ্বে নয়। অর্থাৎ
বিশেষজ্ঞ মহল থেকে বলা হয়ে থাকে নেপালি সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে, নেপালে গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না হয়, রাজতন্ত্র টিকে থাকে, তাহলে রাজা অনেকটা ইন্ডিয়ার কাগুজে রাজার মতো হয়ে থাকবে, অর্থাৎ ইন্ডিয়ার অনুভূত থাকবে। আর ইন্ডিয়া চাইলে ওই রাজার মাধ্যমে নেপালে তাদের যে পলিটিক্যাল যে হিজমনি, পলিটিক্যাল যে ডমিনেশন, সেটা জিয়ে রাখতে পারবে। অর্থাৎ নেপালের যে রাজনীতি, সেটা বিশ্লেষণ করলে বহুমাত্রিক একটা মিশ্র ব্যবস্থা দেখা যায়। এ অর্থে দেখা যায় যে রাজাকে বা রাজতন্ত্রকে সমর্থন দেয় হচ্ছে ইন্ডিয়া বা পাশ্চাত্যের কিছু শক্তি। আবার যারা সমাজতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে নেপালের মধ্যে, যেমন নেপালিস্ট কমিউনিস্ট পার্টি অথবা নেপালিস্ট মাও জেদং এর যে পার্টি আছে, মাওসেতুং সেই পার্টি, বা মার্ক্স পার্টি যারা আছে নেপালের, তাদেরকে সমর্থন দেয় রাশিয়া এবং চায়না। আবার আরেকটি দল আছে যে নেপালি কংগ্রেস, এই নেপালি কংগ্রেসকে সমর্থন দেয় পশ্চিমা রাষ্ট্রগুলো। এই ত্রিপাক্ষীয় বা বহুপাক্ষীয় সমস্যার কারণে নেপালের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেটা বরাবরই অস্থিতিশীল রয়ে যাচ্ছে। তারা একটা জায়গায় এসে, একটা আদর্শে এসে, একটা নীতিকে বিশ্বাস করে যে রাজনৈতিক সমস্যাগুলো সলভ করার আহ, যে ইয়া যে প্রক্রিয়া, সেটাতে তারা বিশ্বাস করে না বা আসতে পারে না। এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে পলিটিক্যাল কনফ্লিক্ট। পলিটিক্যাল কনফ্লিক্ট, প্রত্যেক রাষ্ট্রে পলিটিক্যাল কনফ্লিক্ট বা রাজনৈতিক সংঘাত আহ, আহ, একটা রাষ্ট্রের স্থিতিশীলতা অর্জনের পথে, প্রতিষ্ঠার পথে একটা বড় অন্তরায় হিসেবে থাকে। নেপালও তার ঊর্ধ্বে নয়। নেপালেরও রাজনৈতিক যে সংঘাত, এই রাজনৈতিক সংঘাতের কারণে নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না। এখানে রাজনৈতিক সংঘাতটা অনেক জায়গায় আছে, উপদলীয় কোন্দল রয়েছে। যেমন নেপাল কংগ্রেস পার্টি আছে, নেপালি যে কংগ্রেস পার্টি আছে, সেই কংগ্রেস পার্টির মধ্যে দুটি গ্রুপ রয়েছে। একটা হচ্ছে কৈরালার সমর্থক গ্রুপ, আর একটা হচ্ছে ভট্টরায় সমর্থক গ্রুপ। তো এই দুটি গ্রুপের মধ্যে উপদলীয় কোন্দল থাকে। আবার সমাজতান্ত্রিক যেই দলগুলো আছে, এর মধ্যে মাও সেতুং এর রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে একটা গ্রুপ আছে, আরেকটা হচ্ছে আছে কার্ল মার্কস এবং লেনিন এর সমাজতন্ত্রে বিশ্বাস করে, এরকম গ্রুপ আছে। আবার আরেকটা গ্রুপ আছে যারা দল আছে যারা নেপালে রাজতন্ত্র থাকুক সেটা, অর্থাৎ রাজার প্রচ্ছন্ন প্রশ্রয়ে অথবা প্রত্যক্ষ সমর্থনে যারা রাজনীতি করে, এই ওরকম একটি রাজনৈতিক দল আছে। এই বহুদলীয় কোন্দল এখানে দীর্ঘদিন থেকে, একেবারেই গত 50-এর দশক থেকেই সমস্যাটা রয়ে যাচ্ছে। এই দলীয় সমস্যা বা উপদলীয় কোন্দলের কারণে ওখানে পলিটিক্যাল যে কনফ্লিক্ট বা রাজনৈতিক যে ইনস্টেবিলিটি, সেটা রয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টি আমরা দেখছি সেটা হচ্ছে অ্যাবজর্পশন অফ পিপলস লিবারেশন আর্মি ইন নেপালিস মিলিটারি। নেপালে আমরা জানি 2008 সালে নেপাল হয়, প্রজাতন্ত্র বা রাজতন্ত্রের বিলোপ হয়, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, প্রজাতন্ত্র হিসেবে নেপাল পরিচিতি লাভ করে। কিন্তু এর আগে যখন নেপালের মধ্যে কি বলে এটা, পিপলস ওয়ার হয়েছিল, যে গণফৌজ যেটা ছিল, অর্থাৎ মাওপন্থী যারা, মাও জেদুং এর রাজনীতিতে যারা বিশ্বাস করে, ওই সমাজতান্ত্রিক দল এবং নেপালি রয়্যাল আর্মির মধ্যে, রাজকীয় যে সেনাবাহিনী আছে, এই আর্মির মধ্যে অনেকবার দ্বন্দ্ব হয়েছে। যেহেতু মাওবাদীরা দীর্ঘদিন থেকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে, সন্ত্রাসী হিসেবে রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ছিল, পরবর্তীতে তাদের সাথে নেপালের যারা ক্ষমতাসীন তাদের একটা চুক্তি হয়েছে। ওই চুক্তিতে প্রায় 1 লাখের বেশি মাওবাদীকে সেনাবাহিনীর সাথে, অর্থাৎ রয়্যাল সেনাবাহিনীর সাথে চাকরির সাথে ইনক্লুড করা হয়। তো তারাও নেপালি সৈনিক হিসেবে চাকরি করবে, এই শর্তে তারা শান্তি চুক্তি করে।
তো এই শান্তি চুক্তি করার কারণে দেখা গেছে যে যে সমস্ত বা জনমনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, যে সমস্ত বিদ্রোহীরা অর্থাৎ মাওপন্থী বিদ্রোহীরা আহ, শান্তি চুক্তির মাধ্যমে নেপালের নিয়মিত সৈন্যবাহিনীর সাথে এক হয়ে গেছে, একাকার হয়ে গেছে, অবজেকশন হয়েছে, আত্মীকৃত হয়েছে, ওরা যে কোনো সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। এই ধারণা বা এই ভয় থেকে নেপালের সেনাবাহিনীর মধ্যে একটা অন্তঃক্রন্দল তৈরি হয়েছে। এবং এই ক্রন্দল থেকে শুধু সেনাবাহিনী নয়, সেটা রাষ্ট্রীয় মহলেও হয়েছে। তারপর নেতৃত্বের রাষ্ট্রীয় নেতৃবৃন্দের মধ্যেই দুশ্চিন্তা আসছে, আবার সাধারণ জনগণের মধ্যেই এটা আসছে, ভীতিটা আসছে। এটা নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য একটা অন্যতম কারণ হিসেবে বিচার্য। এরপরে যেটা আমরা দেখছি নেপালের রাজনৈতিক স্থিতিশীলতার অন্তরায় হিসেবে, সেটা হচ্ছে কাস্ট সিস্টেম বা বর্ণভেদ প্রথা। এই বর্ণভেদ প্রথা বা কাস্ট সিস্টেম, এটা আমাদের উপমহাদেশে রয়েছে। আমরা এটার সাথে মোটামুটি পরিচিত। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীর মধ্যেই বর্ণভেদ প্রথা ছিল এক সময়, এখনো অনেকটা আছে। নেপালে এই প্রথা রয়েছে, অর্থাৎ বর্ণভেদ প্রথার মধ্যে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এই যে চারটি বর্ণভেদ, এই প্রথা রয়েছে। নেপালের অর্থনীতি, রাজনীতি সবকিছুর নিয়ন্ত্রণ করে হচ্ছে উচ্চ বর্ণের হিন্দুরা। যারা সমাজের উচ্চ বর্ণের হিন্দু আছে, তারাই দেশের অর্থনীতি, রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করে। আর রেস্ট অব দি যারা নিচু বংশের আছে বা নিচু বর্ণের আছে, দলিত সম্প্রদায়ের আছে, তারা সবসময় বঞ্চিত হচ্ছে, শোষিত হচ্ছে। তারা অর্থনৈতিক যে মূল চালিকা শক্তি, এটা থেকে সবসময় মূল স্ট্রিম থেকে সবসময় দূরেই রয়ে যাচ্ছে। এবং রাষ্ট্রীয়ভাবে এই নিগ্রহটাকে বা এই শোষণকে অনেকটা প্যাট্রোনাইজ করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে এই শোষণ কমানোর জন্য, এই বৈষম্য কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়নি। ফলশ্রুতিতে ওই নেপালে একটা বড় অংশ, জনসংখ্যার একটা বড় অংশ সমাজতন্ত্রে বিশ্বাস করে। তারা মনে করে গণতান্ত্রিক চেতনায় বা গণতান্ত্রিক যে আদর্শ, সে আদর্শে পুঁজিবাদকে লালন করে। আর পুঁজিবাদের লালনের মাধ্যমে সবসময় যারা বর্ণ হিন্দু আছে, তাদেরকে প্যাট্রোনাইজ করা হবে, তাদেরকে অর্থনৈতিকভাবে তারাই সবসময় সুবিধায় থাকবে। আর নিম্নবর্ণের যারা আছে, তারা হয়তো সবসময় অর্থনীতির যে মূল চালিকা শক্তি বা মূল যে জায়গা, ওখান থেকে সবসময় দূরে থাকে। এই ধারণা থেকে নেপালের যারা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী আছে, যারা নিম্নবর্ণের জনগোষ্ঠী আছে, তারা সমাজতন্ত্রের দিকে যাচ্ছে। আর সমাজতন্ত্রে যাওয়ার অর্থ হচ্ছে তারা গণতন্ত্র নয়, নির্বাচন নয়, একটা সুন্দর প্রক্রিয়া নয়, তারা চায় বিপ্লবের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে রাজনীতির ক্ষমতায় আরোহণ করবে। এই ধারণা থেকেই নেপালে এটা হচ্ছে, রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। তারপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ল্যাক অফ ট্রাস্ট টু ন্যাশনাল লিডার্স। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রের জাতীয় সংহতির জন্য, জাতীয় ঐক্যের জন্য এবং রাষ্ট্রের জাতীয়তাবাদ বিকাশের জন্য, সর্বোপরি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য শক্তিশালী নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নেপাল স্বাধীনতার দীর্ঘ সময়ের মধ্যে নেপালে যে শাহ ডাইনেস্টি ছিল বা শাহ রাজবংশ ছিল, তাদের মধ্যে দুই একজন ছাড়া ম্যাক্সিমাম নেতৃত্বে ওরকম মহারাজারা ওরকম প্রজাদরদি বা সাধারণ জনগণের যে কষ্ট, তাদের যে দুঃখ, সেগুলো বোঝার মতো ছিল না। যেমন 2001 সালের 1 জুন যখন বীরেন্দ্রকে, মহারাজা বীরেন্দ্র, বীরবিক্রম বীরেন্দ্র শাহদেবকে যখন হত্যা করে তার পুত্র সপরিবারে, তখন নেপালের সাধারণ জনমনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে, হয়তো এই হত্যাকাণ্ডের পেছনে তার ভাই জ্ঞানেন্দ্র জড়িত রয়েছে, তার জ্ঞানেন্দ্রের ছেলে জড়িত রয়েছে। এবং নেপালের মানুষ এটা বলতে গেলে সবাই বিশ্বাস করত যে, যেহেতু বীরেন্দ্র খুব জনপ্রিয় নেতৃত্ব ছিল এবং বীরেন্দ্র
সাধারণ মানুষের খুব কাছের একজন নেতৃত্ব ছিল, তাকে জ্ঞানেন্দ্র হত্যা করেছে। মানে জ্ঞানেন্দ্র তার ভাইয়ের হত্যার পেছনে জড়িত, এরকম মনে করা হয়। এই যে পরে জ্ঞানেন্দ্র যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, মহারাজা হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতা ভার গ্রহণ করলেন, তখন জনমনের মধ্যে যে আতঙ্ক, জনমনের মধ্যে যে একটা সন্দেহ, সেটা আরো বেড়ে যায় এবং তার বিরুদ্ধে চরম আন্দোলন শুরু করে। একটা পর্যায়ে গিয়ে জ্ঞানেন্দ্র রাষ্ট্রীয় গদি ছেড়ে 2008 সালে 28শে মে একেবারে এই রাজতন্ত্রের বিলোপ হয়ে যায়। সহজ করে বললে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে শাসকের প্রতি, রাজাদের প্রতি নেপালি জনগণের আস্থার যে সংকট, সেটা বরাবরই রয়ে গেছে। তারা সাধারণ জনগণকে ওন করতে পারেনি, সাধারণ জনগণের কষ্টকে নিজের করে নিতে পারেনি। সেজন্য ওই নেপালে সাধারণ জনগণের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে তারা কখনো হতে পারেনি, কখনো ঐক্যে আসতে পারেনি। তারপরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে গ্যাপ বিটুইন এলিট অ্যান্ড মাস। এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বা বর্তমান প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে এই বিষয়টা খুবই রয়েছে। এলিট এবং সাধারণ জনগণের মধ্যে যে গ্যাপ, সেটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। এটা দিন দিন আরো বাড়ছে অতীতের যে কোনো সময়ের তুলনায়। শিক্ষার্থীরা, একটা রাষ্ট্রে যখন আয় বৈষম্য বেড়ে যায়, ইনকামের যে বৈষম্য যে বেড়ে যায়, মানুষের যদি এমন হয় যে সাম্য বিনষ্ট হয়ে যায়, আয়ের ক্ষেত্রে যে সাম্য, সেটা ব্যালেন্স না থাকে, সমতা না থাকে, তখন ওই রাষ্ট্রের মধ্যে একটা অরাজকতা চলে আসে, একটা অস্থিতিশীলতা চলে আসে। এই যে গ্যাপ বিটুইন এলিট অ্যান্ড মাছ, যদি সাধারণ জনগণকে, যারা এলিট শ্রেণী আছে, তারা বুঝতে না পারে এবং তাদের যে ইনকাম সেটা আকাশচুম্বী হয়ে যায়, আর কিছু মানুষ ধনীক একেবারে কম ইনকাম করে, তখন দেখা যায় ওই যারা বঞ্চিত শ্রেণী, যারা শোষিত শ্রেণী, তাদের মধ্যে একটা হতাশা চলে আসে, আর হতাশা থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। এরপরে দেখছি নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার পেছনে যে কারণটি মুখ্যত দায়ী, সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন ইকোনমিক সিস্টেম, ডিসক্রিমিনেটিভ ইকোনমিক সিস্টেম, অর্থাৎ বৈষম্যমূলক অর্থনীতি। এই বৈষম্যমূলক অর্থনীতির কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়। আমরা যদি আমাদের দেশের উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে। আমরা পাকিস্তানের শাসনে ছিলাম দীর্ঘ 23 বছর, 1947 থেকে 1971 পর্যন্ত। এই দীর্ঘ 23 বছরে আমরা বঙ্গবন্ধুর কথায় দীর্ঘ 23 বছরের ইতিহাস ছিল শাসন এবং শোষণের ইতিহাস। আমরা অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়েছি, রাজনৈতিকভাবে বঞ্চিত হয়েছি, চাকরি বাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছি। তারপর এই যে সামরিক যে পদগুলো আছে, সেনাবাহিনীর এই পদগুলোর ক্ষেত্রে বিভিন্ন উচ্চ পদে যেগুলো আছে সেগুলোতে বঞ্চিত হয়েছে। একেবারে সব দিক থেকেই বঞ্চিত হয়েছে দীর্ঘ 23 বছর। এই বঞ্চনা থেকে কি হয়েছে? এই বঞ্চনা থেকে 1947 থেকে 1971 পর্যন্ত এই সময়ে পূর্ব পাকিস্তানে, অর্থাৎ আমাদের এই বাংলাদেশে সবসময় পাকিস্তান বিরোধী আন্দোলন হয়েছে, পাকিস্তান বিরোধী সংগ্রাম হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সবসময় এদেশের মানুষের মধ্যে একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা সবসময় বিরাজ করেছে। কেন? কারণ পশ্চিম পাকিস্তানে এক নীতি, পূর্ব পাকিস্তানে আরেক নীতি ছিল। ঠিক তেমনি ভাবে, অর্থাৎ বৈষম্য ছিল। ঠিক তেমনি ভাবে নেপালে দেখা যাচ্ছে এক 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 প্রদেশের জন্য বা এক ব্যক্তির জন্য এক এক রকম সিস্টেম রয়েছে। যে অর্থাৎ ডিসক্রিমিনেশন ইকোনমিক সিস্টেম, ইকোনমিক যে সিস্টেম আছে সেই ইকোনমিক সিস্টেমের মধ্যে চরম বৈষম্য রয়েছে। যেমন নগর কেন্দ্রিক যারা আছে তাদের জন্য রাষ্ট্রীয় পলিসিগুলো সবসময় ওগুলো ফোকাসড করা হয়, আর যারা মফস্বলে আছে বা মফস্বল কেন্দ্রিক অর্থনীতিকে কম গুরুত্ব দেওয়া হয়। এরকম ডিসক্রিমিনেটিভ ইকোনমিক পলিসির কারণে বা ডিসক্রিমিনেটিভ ইকোনমিক যে ডিসিশনগুলো আছে সেই ডিসিশনগুলোর কারণে যারা বঞ্চিত শ্রেণী,
এক্সপ্লয়েড শ্রেণী, শোষিত শ্রেণী, তারা আন্দোলন মুখর হচ্ছে এবং তারা ওই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য অন্যতম দায়ী হয়ে থাকছে। তারপরে যেটা দেখছি সেটা হচ্ছে গ্যাপ বিটুইন রুরাল অ্যান্ড আরবান এরিয়া। এই পুঁজিবাদী বিশ্বে বর্তমানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে সবসময় গ্রাম এবং শহরের মধ্যে যে ব্যবধানটা, সেই ব্যবধানটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ উন্নয়নের যে রাষ্ট্রকর্তৃক উন্নয়নের যে প্রক্রিয়া সেটা সবসময় নগর কেন্দ্রিক থাকে, গ্রাম কেন্দ্রিক থাকে না। অর্থাৎ সরকার যখন উন্নয়ন প্রক্রিয়া করে, উন্নয়নের যে প্ল্যান করে সেই প্ল্যান সবসময় নগর কেন্দ্রিক থাকে, গ্রাম কেন্দ্রিক উন্নয়নটা কম থাকে। ফলে গ্রাম কেন্দ্রিক যারা বসবাস করে, যারা প্রান্তিক জনগোষ্ঠী, মার্জিনাল মানুষ, তারা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো থাকে, বেসিক নিডসগুলো থাকে, সেগুলো থেকে বঞ্চিত হয়। সহজ করে বললে একজন মানুষ শহরে যে বসবাস করে সেই যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পায়, যেমন শিক্ষা, চিকিৎসা, বসবাসের ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রীয় ইলেকট্রিসিটি, গ্যাস, যেগুলো যতটা সহজে পায়, ট্রান্সপোর্ট, যারা গ্রামে বসবাস করে তারা অতটা সবকিছু পায় না। এই যে বঞ্চিত শ্রেণী গ্রামের মানুষ, তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয়, আর হতাশা থেকে আন্দোলন শুরু হয়, হতাশা থেকে সমাজতন্ত্র যোগ দেয়, হতাশা থেকে রাজার বিরুদ্ধে সংগ্রাম করে। আর এইগুলো করলেই দেশে আর স্থিতিশীলতা থাকে না, অস্থিতিশীল হয়ে যায়। ইন্টারন্যাশনাল পলিটিক্স, যেটা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি অলরেডি চলে আসছে আমাদের আলোচনায়, ইন্টারন্যাশনাল পলিটিক্সটা আমরা জানি তৃতীয় বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রের রাজনৈতিক অস্থিতিশীলতার পেছনে আন্তর্জাতিক রাজনীতি দায়ী। নেপালও তার ঊর্ধ্বে নয়। নেপাল আন্তর্জাতিক রাজনীতির ক্রীড়ানক হিসেবে অনেকটা অবতীর্ণ। এখানে দেখা যায় বহুপক্ষীয় যে সমস্যা, অর্থাৎ সমাজতান্ত্রিক যে সমস্ত দলগুলো আছে তাদেরকে প্যাট্রোনাইজ করে, তাদেরকে সমর্থন দেয়, তাদের বিভিন্ন অস্ত্র দিয়ে সহযোগিতা করে চায়না, রাশিয়া। আবার রাজবংশকে, যারা শাহ ডাইনেস্টি আছে, তাদের রাজবংশকে সহযোগিতা করেছে দীর্ঘ সময় ভারত এবং পশ্চিমা শক্তি। আর গণতান্ত্রিক যে জোট আছে, অর্থাৎ নেপালি যে কংগ্রেস আছে, সেই কংগ্রেসকেও সহযোগিতা করেছে পশ্চিমা শক্তিগুলো। এই যে আন্তর্জাতিক রাজনীতির একটা রাহুগ্রাসের মধ্যে নেপাল পড়ে গেছে, যার কারণে ওই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সবসময় তিরোহিত হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক মত আদর্শ বা প্রত্যেকটি রাজনৈতিক দল একটা জায়গায় এসে বৃহত্তর স্বার্থে, দেশীয় স্বার্থে, জাতীয় ঐক্যের প্রশ্নে তারা এক হতে পারেনি। ফলশ্রুতিতে তারা সময় যত যাচ্ছে তত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। কোয়ালিশন হলে 2 দিন পর কোয়ালিশন টিকে না, ওখানে ষড়যন্ত্র হয়, সরকার কলাপস করে, এবং এভাবেই একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে নেপাল দিন দিন যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির রাহুগ্রাসের কারণে। করাপশন অ্যান্ড ডিসম্যানেজমেন্ট, এটা তো আছেই। একটা রাষ্ট্র যখন করাপশন থাকে তখন ওই রাষ্ট্র আর স্থিতিশীলতা থাকে না। নেপালেও করাপশন রয়েছে। কোয়ালিশন পলিটিক্স, এটা বলেছি, কোয়ালিশন পলিটিক্সের রাজনৈতিক অস্থিতিশীলতার অন্যতম দায়ী। কারণ এখানে দেখা যায় যে নেপালি কংগ্রেস পার্টি অনেক সময় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারা মাওবাদীদের সাথে জোট করেছে। মাওবাদীর একটা সময় যে কোনো কোয়ালিশন থেকে চলে গেছে। ফলশ্রুতিতে হয়েছে কি, ওই সরকার কলাপস করতে হয়েছে, সরকার ফল করেছে। আবার অনেক সময় নেপালি মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা বা সরকার গঠনের জন্য যে মেজরিটি দরকার সেই মেজরিটি তারা পায়নি। তাদেরকে অন্য একটি দলের সাথে কোয়ালিশন করতে হয়েছে, গণতান্ত্রিক দলের সাথে। সমাজতান্ত্রিক আদর্শ, গণতান্ত্রিক আদর্শ একেবারে বৈরী সম্পর্ক, কিন্তু রাষ্ট্রীয় বৃহত্তর প্রশ্নে, রাষ্ট্রীয় বৃহত্তর স্বার্থে তারা কোয়ালিশন করেছে, কিন্তু কোয়ালিশন করার পরে কিছুদিনের মধ্যেই আবার কোয়ালিশন ভেঙে গেছে। এই যে কোয়ালিশন থেকে বেরিয়ে যাওয়া যে সংস্কৃতি, সেটা নেপালের ইতিহাস দেখলে বারবার দেখা যায়। এই সংস্কৃতিগত কারণে, অর্থাৎ কোয়ালিশন নাটিকার কারণে নেপালের অস্থিতিশীলতা বিরাজ করেছে। সাপ্রেশনস অফ অপোজিশন,
যারা বিরোধী দল তাদেরকে দমন পীড়ন করার কারণে অনেক সময় আমরা দেখেছি নেপালের শাসকরা মহারাজারা যারা গণতান্ত্রিক ফ্রন্ট আছে দল আছে তাদেরকে আহ, তাদের ক্ষমতা কুক্ষিগত করেছে, তাদেরকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আহ, সমস্ত ক্ষমতার দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে রাজায় আবির্ভূত হয়েছে। এই সমস্ত কারণে তাদেরকে ধরপাকড় শুরু করেছে, জেলে দিয়েছে। এগুলোর কারণে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা নেপালে বিরাজ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে, উপকৃত হবে। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে আমার প্রথম ওখানে পরিচিতি পর্বে একেবারে শুরুতেই আমি আমার মেইল অ্যাড্রেস দিয়েছি, তোমরা আমাকে মেইল করতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।